সকাল সকাল আমার সৎমা এসে আমার গায়ে এক জগ পানি ঢেলে দিলেন। বললেন, জমিদারের বাচ্চা, এখনো ঘুমাচ্ছিস? ওঠ, উঠে দ্রুত কাজ কর। আমি সাথে সাথে উঠে পড়লাম। উঠে বসে বললাম, মা, আমি কি কাজ করব? আমি তো একজন অন্ধ। আমি যদি সব কাজ করতে পারতাম তাহলে তোমার বলা লাগতো না, আমি তোমার সমস্ত কাজ করে দিতাম। তারপর সে আমাকে বলল, ওঠ, উঠে তাড়াতাড়ি এই খড়িগুলো এখান থেকে এখানে নিয়ে দে। আমি তাকে বললাম, আমি যদি খড়ি নিতেই পারতাম তাহলে তো নিয়েই দিতে পারতাম, কিন্তু আমি তো চোখে দেখি না, সেটা তুমি ভালো মতোই জানো। আমার সৎমা আমাকে বললেন, জমিদারের বাচ্চা, পড়ে পড়ে শুধু খাবি আর ঘুমাবি, তাই না? অন্ন ধ্বংস করবি। আজকে তোর বাপ আসুক, তোর বাপ আসলে আমি সব কিছু বলবো। শহরে গেছে না, তোর নামে যত খারাপ খারাপ কথা বলা যায় সবই বলবো। আমি বললাম, মা, আমি তো কোনো খারাপ কাজই করি না, আমি অন্ধ বলে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো। তারপর সে সজোরে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। আমি কান্না করে দিলাম। তারপর ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে বাইরে চলে আসলাম, কারণ আমাকে কাজগুলো করতে হবে। সেই অবস্থায় সে আমাকে দেখিয়ে দিল যে এইগুলোকে অমুক জায়গায় নে। আমি পা টিপে গুনে গুনে জায়গাটা মাপলাম। তারপর সেই জিনিসগুলো আস্তে আস্তে সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখলাম। আমি বললাম, মা, কাজ হয়ে গিয়েছে, কিছু খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে, গত রাতেও বেশি কিছু খাইনি। তখন মা বলল, কিছে ক্ষুধা লেগেছে মানে? রান্না হওয়ার দেরি আছে, খাবার পাবার এখনো অনেক দেরি। ওইখানে বারান্দায় চুপচাপ গিয়ে বসে থাক, আরও অনেক কাজ আছে, সেগুলো দিব, সেগুলো করবি, তারপরে খাওয়া, কোনো খাওয়া টাওয়া নেই আগেই। তখনই আমার ছোট বোন এসে আমার মাকে বলল, মা, ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। সে সাথে সাথেই আমার সেই ছোট বোনকে খেতে দিল। আমি এ বাড়ির বড় সন্তান, এর আগের ঘরের সন্তান। আমার সৎমা আমার সঙ্গে এগুলোই করে প্রতিনিয়ত। প্রত্যেক দিন আমার সাথে এরকম অন্যায় অবিচার করে। আমি যে বাবাকে বলবো, বাবা এসব কথা বিশ্বাস করে না, আর বাবা তেমন এসব বিষয় আমলেও নেয় না। আমার বয়স যখন 2.5-3 বছর হবে, তখন আমার চোখের দৃষ্টি চলে যায়। এই চোখের দৃষ্টি যাওয়ার কারণে আমার যে আপন মা ছিল, সে অনেক কান্নাকাটি করেছিল। বাবাকে এদিকে ওদিকে ধরাধরি করে অনেক চিকিৎসা করানোর চেষ্টা করেছে, কিন্তু আমার চোখের দৃষ্টি কোনোভাবেই ফিরে আসেনি। আমি আর বাকি 5টা স্বাভাবিক বাচ্চার মতো জীবনযাপন করতে পারিনি। মা আমাকে নিয়ে অনেক দৌড়েছে, কিন্তু সেই দৌড়ই হয়তো তার মৃত্যুর কারণ হচ্ছে মা কিছু বছর পরেই মারা যায়, এবং কেন মারা যায় সেটা আমি জানি না, তবে স্বাভাবিক মৃত্যুই ছিল। হয়তো আমার জন্য টেনশন করত। আর তাছাড়াও মায়ের বেশ কিছু রোগ ছিল, বাবা কখনোই চিকিৎসা করাতেন না, যার কারণে হয়তো মা মারা গিয়েছে। মা মারা যাওয়ার পরে আমি একদম অসহায় হয়ে পড়ি, এবং আমি সারাদিনই কান্নাকাটি করতাম, চোখে দেখতাম না, এক জায়গায় বসে থাকতাম। বাবা এসে আদর করত, কিন্তু কিছুদিন পরে বাবা যখন আরেকটা নতুন বিয়ে করে নিয়ে আসলেন, শুরুতে সেই সৎমা আমাকে ভালোবাসলেও পরবর্তীতে সে তার আসল রূপগুলো দেখাতে শুরু করে। সে আমাকে বকাঝকা করত। বাবা ব্যবসার কাজে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতো, দেখা যেত 2 দিন 3 দিন সে বাড়িতে আসতো না। আমার সৎমা আমাকে বকাঝকা করত, মারধর করত, এবং নানানভাবে গালাগালি করত। আমি কিছুই বলতাম না, কারণ আমি একজন অন্ধ অসহায় মানুষ। আমি কি করব বা কি বা বলবো? আমার বয়স এখন 8-9 বছর। এরকম ভাবেই আমার দিন কাটছে। আমি যদি বাবাকে এসে বলি, বাবা, আমাকে মা এইভাবে মেরেছে, সকালবেলা পানি দিয়ে ঘুম থেকে জাগিয়েছে এবং কাজ করিয়েছে, সে উল্টো আরো আমার উপরই বকবে। বাবা আমাকে ভয় পায়, যার কারণে সে আমাকে কিছু বলার সাহস পায় না। এমনটা কেন হলো আমার জীবনে? আমি তো ভালোই ছিলাম। এরকম করে ওই দিন দুপুরবেলা বাবা আসলো। আমি বাবার কাছে সমস্ত ঘটনা বললাম। সে আমার কোনো কথা বিশ্বাস করবে না সেটা আমি জানি, আর বিশ্বাস করলেও মাকে যে কিছু বলবে না সেসব বিষয়েও জানি। আমার ভীষণ মন খারাপ হলো। এত মন খারাপ হলো যে আমি সারা রাত আমার রুমের ভিতরে বসে বসে কান্না করলাম। আমি একজন অন্ধ অসহায় ছেলে, যার কারণে আমাকে সবাই অবহেলা করে। শুধু এরা নয়, আমাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। তখন আমার বয়স 4 কি 4.5 বছর। স্কুল না, ব্যারাক। তখনও আমাকে মানুষজন পাত্তা দিত না। তখন তো আমার চোখ ছিল, আর এখন তো আমার চোখ নেই। আমাকে নিয়ে মানুষ মস্করা করে, ঠাট্টা করে, হাসাহাসি করে। তবে আমার ছোট বোন যে আছে, তার বয়স 4-5 বছর। ও আমাকে ভীষণ ভালোবাসে। যেমন মা যদি ওকে খাবার দেয়, সেই খাবার লুকিয়ে লুকিয়ে আমার কাছে এসে বলে, ভাইয়া খাবি, এই নে। তারপর ও আমাকে খাইয়ে দেয়, বলে কি যে এই নে খা। ছোট মানুষ হলেও ও অন্তত পক্ষে মায়ের মতো হয়নি, ওর মনটা ভালো হয়েছে। কিন্তু আমার এই বাড়িতে আর এক বিন্দুও থাকতে ইচ্ছে হচ্ছে না,
কারণ হচ্ছে এই বাড়িতে থাকলে আমি দম বন্ধ হয়ে কখন মারা যাব। আমাকে সবাই অবহেলাই করে এসেছে, কেউ কখনো ভালোবাসেনি, যার কারণে আমার মনের মধ্যে একটা অন্যরকম দুঃখ। 8-9 বছরের শিশু আমি। ওই বয়সেই এত বেশি সামাজিক নৈরাজ্যকতার শিকার হয়েছি যে আমি আসলে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আসলে এই বাড়িতে আর থাকবো না। এই বাড়িতে থেকে কি হবে? আমি যদি রাস্তায় বসে ভিক্ষাও করি, তাও অন্ততপক্ষে আমার পেট খুব ভালোভাবেই চলে যাবে, কারণ আজকাল ভিক্ষুকদেরও মানুষ অনেক টাকা ভিক্ষা দেয়। আমি যদি রাস্তায় বসে ভিক্ষা করি তাও অনেক টাকা পাবো। আমি সেটা ভেবেই ভাবলাম যে আমি বাড়ি থেকে পালাবো। আমি এখানে থাকবোই না। পালাবো তো না, বাড়িতে ছেড়ে চলে যাব। কারণ হচ্ছে কেউ আমাকে ভালোবাসে না। আমার সৎমা প্রত্যেকদিন আমাকে দিয়ে কাজ করায়, বাসন মাজায়, এটা এখান থেকে নেওয়ায়, এটা ওখান থেকে নেওয়ায়, মানে সমস্ত কাজ সে আমাকে দিয়েই করায়। আর মারধর তো ফ্রিতে আছেই। আমার ধারণা আমার যদি চোখ থাকতো তাহলে সে আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো এবং বিনিময়ে খাবারও দিত না। তারপর আমি ভাবলাম যে সকাল হওয়ার আগেই আমি ঘর থেকে বেরিয়ে যাব এবং এই এলাকার কিছু কিছু জায়গা আমার চেনা আছে। আমি এই এলাকা ছেড়ে বহু দূরে চলে যাব। আমাদের বাড়ি থেকে কয়েক মাইল দূরেই স্টেশন। আমি যদি স্টেশনে গিয়ে কোনো ট্রেনে উঠে কোনো ভিন্ন এলাকায় চলে যাই, তাহলে আমাকে আর কেউ খুঁজে পাবে না, আর আমার উপর অত্যাচারও করতে পারবে না। আমি ভোর হওয়ার আগেই লাঠিটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। বেরিয়ে রাস্তা পর্যন্ত গেলাম। আমার কাছে কিছু টাকা ছিল। টাকাগুলো আমি জমিয়েছিলাম একটু একটু করে। আমার বাবা আমাকে দিয়েছিল। আমার বাবা যে আমাকে ভালোবাসে না তা না, ভালোবাসে, কিন্তু মায়ের সামনে কিছু বলতে পারে না, যার কারণে এখানে থাকা মানেই আমার যে কোনো দিন মৃত্যু চলে আসবে। আর আমি একজন অন্ধ অসহায় প্রতিবন্ধী মানুষ। আমার জন্য এরা কখনোই সহানুভূতি দেখাবে না। আমি রাস্তায় গিয়ে একটা অটো পেলাম। অটোওয়ালাকে বললাম, আমাকে স্টেশন পর্যন্ত নিয়ে যাবেন? সে আমাকে বলল, স্টেশন তো আমাদের অটো যায় না, তবে সদরে নিয়ে আপনাদের স্টেশনের অটোতে আমি উঠে দিতে পারি, এত টাকা ভাড়া লাগবে। আমার কাছে ওই পরিমাণ টাকার থেকেও বেশি টাকা ছিল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলুন। তারপর স্টেশনে আমি পৌঁছে গেলাম। কিছুক্ষণ বাদেই একটা ট্রেন আসলো। আমি তো আর টিকিট কাটতে পারি না। আমার উদ্দেশ্য ছিল যে আমি ট্রেনে ভিক্ষা করে বেড়াবো। তাছাড়া আর কি, 8-9 বছর বয়স আমার। আমি সম্পূর্ণ অকেজো। ভিক্ষা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি সাথে সাথেই একটা ট্রেনে চেপে বসলাম। ট্রেনে উঠে আমি বসে আছি। ভিক্ষা যে যাবো তার সাহস পাচ্ছি না। আমার ভীষণ খারাপ লাগছে। আমি কখন যে এরকম ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি আমার নিজেরও জানা নেই। আমার ঘুম যখন ভাঙলো তখন আমি দেখতে পেলাম চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে। আমি চোখে না দেখতে পেলেও অনেক বিষয় খুব সুন্দরভাবে সেন্স করতে পারি। তারপর আমি ট্রেন থেকে নেমে পড়লাম। নেমে লাঠিটা ভর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম। অনেকটা পথ হাঁটলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। ট্রেন এসে কোথায় থেমেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তখন এমন ছিলাম যে আমাদের অঞ্চলের নাম পর্যন্ত জানতাম না, আর কোন ট্রেনে উঠেছি সেই ট্রেনের নাম অবধি আমি জানতাম না। তারপর আমি ট্রেনের থেকে নেমে যখন বাইরে হাঁটাহাঁটি শুরু করলাম, অনেকটা পথ হেঁটে আমি আসলে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আমি কোনো লোকও খুঁজে পাচ্ছিলাম না। কোথায় এসে থেমেছি সেটাই বুঝতে পারছি না। ট্রেনটা কোথায় আর আমিও বা কোথায়? আমি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসলাম যে জায়গাটা আসলে আমার সম্পূর্ণ জঙ্গলের মতো লাগছিল। কারণ ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছিলাম, অন্ধকার নেমে এসেছে, প্লাস আশেপাশে জন্তু জানোয়ারের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি কোথায় আছি সেটি তো আমার মাথায় ঢুকছে না, কোনোভাবেই মাথায় কাজ করছে না। তারপর আমি আশেপাশে যখন সেন্স করতে লাগলাম, মনে হচ্ছিল দূরে ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার ডাকছে, পাখিদের ঘরে ফেরার ডাক এবং আশেপাশে ঝিঝি পোকার ডাক। এটা কি কোনো জঙ্গল বা ভিটা হবে? আমি তখন গাছগুলোকে হাতিয়ে দেখতে লাগলাম। এটা দেখে মনে হচ্ছিল কোনো বড় জঙ্গলের মধ্যে চলে এসেছি, কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? তখন মনে মনে ভাবলাম, আমি চট্টগ্রামের ট্রেনে উঠে পড়িনি তো? কারণ এরকম জঙ্গল তো আমি শুনেছি চট্টগ্রামের এদিকে থাকে। আমি কিছু বুঝতে পারছি না। তারপর আমি জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করতে শুরু করলাম। হাঁটাহাঁটি করতে কিন্তু কোনোভাবেই আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আর সবথেকে বড় কথা হচ্ছে, রাস্তা খুঁজে পাওয়ার থেকে মানুষ খুঁজে পাওয়াটা আমার জন্য জরুরি। তখন 8-9-10 বছরের শিশু আমি এতটার ভার কি নিতে পারবো? আমি চুপচাপ বসে পড়লাম। বসে আমি জোরে জোরে চিৎকার করে করে কান্নাকাটি করতে শুরু করলাম। কারণ হচ্ছে, এখানে থাকলে যে কোনো সময় কোনো জন্তু জানোয়ার আমাকে ধরে খেয়ে ফেলবে। আমি তো ভীষণ ভয় পেয়ে আছি, ভয়ে একদম সিটকে আছি। আমি ভাবতে লাগলাম যে আমি এখান থেকে বের হব কিভাবে? নিশ্চয়ই কোনো বাঘ এসে মনে হয় এই আমাকে খেয়ে নিল, বা কোনো হায়না এসে এই আমার উপর হামলা করলো।
আমাকে হামলা করলে তো আমি কিছু দেখতে পাবো না, আমাকে খেয়ে ফেলবে। এরকম কান্না করছিলাম। কিছুক্ষণ বাদে একজন লোকের কণ্ঠস্বর শুনতে পেলাম। লোকের কণ্ঠস্বরটা একটু ভারী এবং মোটা। তার গায়ে খুব সুন্দর একটা ফুলের সুঘ্রাণ আসছে তার গা থেকে। আমি তাকে বললাম, কি আপনি কে? আমাকে একটু সাহায্য করুন, আমি জঙ্গলে হারিয়ে গিয়েছি, আমি চোখে দেখি না। তখন সেই লোকটি বললেন, বাবা তুমি এখানে কিভাবে এসেছো, আর এখানে এসে এরকমভাবে বসে আছো কেন? এটা তো খুবই ভয়ঙ্কর জঙ্গল, তুমি এখানে পৌঁছেছো কিভাবে? আমি তখন সেই লোকটাকে বললাম কি যে আমাকে উদ্ধার করুন, আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তখন সেই লোকটি বললেন কি যে হাঁটতে হাঁটতে চলে এসেছো? আচ্ছা কিভাবে হাঁটতে হাঁটতে আসলে? এখানের আশেপাশে কয়েক ক্রোশ তো কোনো জনমানব থাকে না। আমি বললাম, আমি ট্রেনে উঠেছিলাম, তারপর হঠাৎ করে ট্রেন আমি থামা অবস্থায় দেখে আমি ট্রেন থেকে নেমে পড়ি। তারপরে আমি হাঁটতে হাঁটতে এইখানে চলে আসি, কিন্তু ট্রেনটা কোথায় থেমেছে? কোনো স্টেশনে থেমেছে হয়তো। তখন সেই বৃদ্ধ লোকটা বললেন কি যে না, এই জঙ্গলের মাঝখান দিয়ে রেলের লাইন গিয়েছে, হয়তো কোনো ক্রসিং ছিল যার কারণে ট্রেন এখানে দাঁড়িয়েছিল, তুমি তখন নেমে গিয়েছো। তবে এখানে তোমার নামাটা ঠিক হয়নি, এখানে অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ার এবং নানান ধরনের ভূত প্রেতের বাস। আমি তখন কান্না করতে লাগলাম আরো জোরে জোরে, কারণ তখন আমি কিছু বুঝি না, চোখেও কিছু দেখি না, আমার খারাপ লাগাটাই স্বাভাবিক। তাছাড়া আমি ঘর ছেড়ে চলে এসেছি। সেই বৃদ্ধ লোকটা আমার কান্না দেখে বললেন, কি হয়েছে বাবা তোমার, তুমি এরকম কান্না করছো কিসের জন্য? আমি তখন সেই বৃদ্ধ লোকটাকে আবার বলতে লাগলাম যে আমার সৎ মা এরকম ভাবে আমাকে অত্যাচার করে, আমার বাবা আমাকে দেখে না, আমি মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে এসেছি, কিন্তু এসে যে এরকম একটা জঙ্গলে এসে পড়বো সেটা আমি ভাবিনি। তবে আমার প্রাণ যায় যাক, আর আমার এই প্রাণ রেখেও বা কি হবে? এই প্রাণে যতখানি দুঃখ আমি পেয়েছি হয়তো মানুষ তার সারা জীবনে কখনো পায় না। আমার মা আমাকে ছেড়ে গিয়ে বেঁচেই গিয়েছে, মায়েরা অন্ততপক্ষে এতটুকু শিখিয়ে দিয়ে গিয়েছে যে মায়ের চেয়ে আপন আর কেউ হয় না। লোকটা আমার সম্পূর্ণ কথা শুনলেন, তারপর আমার হাত ধরলেন এবং চোখের পানি মুছলেন। লোকটার হাতটা একটু বেশি নরম এবং তার হাতটা অনেক বেশি লম্বা। আমার হাত যখন ধরলো তাকে দেখে মনে হচ্ছিল সে আমার থেকে বেশ খানিকটা লম্বা হবে, শুধু লম্বা না, অনেকটা লম্বা এবং সুঠাম দেহ। সে আমাকে বলল, বাবা তুমি চিন্তা করো না, তুমি আমার বাসায় চলো, আজকে থেকে তুমি আমার সঙ্গে থাকবে। লোকটা আমাকে সাথে করে নিয়ে গেল। আমি তাকে শুকরিয়া জানালাম, বললাম আপনার সঙ্গে থাকলে আপনার কোনো অসুবিধা হবে না? তখন সেই লোকটা বললেন, না না, আমার কোনো অসুবিধা হবে না, আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমরা তিনজনে মিলে একসঙ্গে থাকবো, তুমি চিন্তা করো না, ঠিক আছে? তারপর সেই বৃদ্ধ লোকটা আমাকে সাথে করে নিয়ে গেলেন তার বাড়িতে। সেই বাড়িতে যাবার পরে আমাকে তার মেয়ের সঙ্গে পরিচয় করে দিলেন। তার মেয়ে যখন ঘর থেকে বেরিয়ে আসলো সে বলল কি যে বাবা এই লোকটা কে? তখন তার বাবা বললেন কি যে এই লোকটার কথা বলছি, তুমি ভিতরে চলো। মেয়েটার গা থেকে অদ্ভুত রকম একটা সুঘ্রাণ বের হচ্ছিল। মেয়েটাকে দেখতে নিশ্চয় অনেক সুন্দর হবে, মেয়েটা আমার থেকে একটু বড় হবে, তার কণ্ঠ শুনেই মনে হচ্ছিল। তারপর আমি ঘরে চলে গেলাম। মেয়েটার বাবা মেয়েটাকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন সে আমাকে বলল কি যে তুমি চিন্তা করো না, তুমি যতদিন ইচ্ছে আমাদের এখানে থাকতে পারো, আমার বাবা খুবই ভালো, সে তোমার সমস্ত রকমের খেয়াল রাখবে, ঠিক আছে? আর তাছাড়া আমি একজন খেলার সাথী পেয়ে গেলাম। প্রথম প্রথম আমার সেখানে থাকতে একটু অন্যরকম লাগছিল, কিন্তু কিছুদিন থাকতে শুরু করার পরে আমার খুব ভালো লাগতে শুরু করে, কারণ আমি ওই মেয়েটার বন্ধু হয়ে উঠি। মেয়েটা প্রথম দিন আমাকে আমার নাম জিজ্ঞেস করেছিল। আমি বলেছিলাম আমার নাম ফয়সাল। আমি বললাম আপনার নাম কি? ও আমাকে বলতে লাগলো আমার নাম ফুল। আমি বললাম ফুল আবার কারো নাম হয় নাকি? ফুল কি কারো নাম হয়? তখন সেই মেয়েটা আমাকে হেসে কুটি কুটি করে বলল, হ্যাঁ হয়, আসলে আমার বাবার ধারণা আমি ফুলের মতো দেখতে সুন্দর, যার কারণে সে আমার নাম ফুল রেখেছে। প্রথমে তো জবা রাখতে চেয়েছিল, কিন্তু মা সেটা রাখতে দেয়নি। এই কথা বলার পরে মেয়েটা থমকে গেল। আমি বললাম তোমার মা কোথায়, তাকে দেখতে পাচ্ছি না। মেয়েটা চুপ হয়ে গেল। আমি তখন বললাম কি ব্যাপার, বলছো না যে? তখন সে ওইখান থেকে কিছু না বলে চলে গেল। আমি বুঝতে পারলাম যে আমার মতো তার কোনো মা নেই, সে মাবিহীন, হয়তো তার বাবার কাছেই বড় হয়েছে। এরকম আমরা আস্তে আস্তে ভালো বন্ধু হয়ে উঠলাম। আমি প্রত্যেকদিন ফুলের সাথে খেলাধুলা করতাম এবং আমাদের দিন খুব ভালোই কাটছিল। ফুল আস্তে আস্তে আমার খুব ভালো বন্ধু হয়ে ওঠে। আমরা একে অন্যের সাথে সমস্ত ঘটনা শেয়ার করি, সমস্ত কিছু, যদি আমি চোখে দেখতাম না, কারণ হচ্ছে ফুল আমাকে তার নিজের চোখ দিয়ে সমস্ত কিছু দেখাতো। মেয়েটা যে দেখতে আসলেই ফুলের মতো কিনা সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল জীবনে। ওদের বাড়িটা ছিল জনমানবহীন এক জঙ্গলের মধ্যে।
যেখানে মানুষজন খুব একটা যাওয়া আসা করতো না। ওইখানে আমি, ফুল এবং ফুলের বাবা তিনজনেই থাকতাম। আমাকে যখন ফুলের বাবা জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল তখন থেকেই সে আমাকে খুব আদর যত্ন করে এখানে রেখেছে। ফুল আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। ফুল আমাকে সমস্ত কিছুতে সাহায্য করত, এমনকি আমাকে আমার খাবারটা পর্যন্ত সামনে এনে দিত। বলতো, তোমাকে কি আমি খাইয়ে দিব? আমি বললাম না। ফুলের এত আদর যত্ন দেখে আমি মাঝে মধ্যে কান্নাই করে দিতাম। বলতাম, এত আদর যত্ন করে আমাকে কেউ কোনোদিন খাওয়ায়নি। ফুল মেয়েটা আসলেই খুব সুন্দর এবং মনে প্রাণে রূপে আমার মনে হয় যে রূপেও সে অসম্ভব রকমের সুন্দর হবে, কারণ আমি তো চোখে দেখতে পাই না। ফুল আমাকে মাঝে মধ্যে খাইয়ে দিতে চাইতো এবং বলতো, তুমি এসব বিষয় নিয়ে কান্না করো না, তুমি যতদিন আমাদের এখানে আছো একদম ভালো থাকবে। ফুলের সঙ্গে আমার দিন বেশ ভালো কাটতে লাগলো। ফুলের গায়ে একটা সুন্দর অদ্ভুত ঘ্রাণ আছে। এই ঘ্রাণটা আমাকে মাঝে মধ্যেই অদ্ভুত রকমের পাগল করে দেয়। আমরা আস্তে আস্তে বড় হতে লাগলাম। ফুল আমাকে সমস্ত কিছু শেখাতো। মাঝে মধ্যে যখন আমাকে নিয়ে জঙ্গলে ঘুরতে বের হতো, সে আমাকে হাত ধরে জঙ্গলে ঘুরিয়ে নিয়ে বেড়াতো। আমরা তো তখন ছোট ছিলাম, আমাদের মধ্যে এরকম কোনো অনুভূতি ছিল না যে একে অন্যের প্রেমে পড়ব। শুরুতে বন্ধু হিসাবেই তাকে আমি খুব ভালোভাবে বুঝতাম এবং মানিয়ে নিতাম। ও আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত ঘুরতে। এরকম করে আমাদের দিন বেশ ভালো কাটতে লাগলো। আসলে চোখটা ছিল ফুলের, কিন্তু সেই চোখ দিয়ে আমি দেখতাম। আমি অন্ধ থাকলেও ফুলের চোখ দিয়েই আমি সমস্ত পৃথিবীটাকে দেখতাম। যেমন একটা ফুল বাগানে ফুটে আছে, জঙ্গলের মধ্যে ফুটে আছে, সেই ফুলটা দেখতে কেমন, ফুলটার সুবাস কিরকম, ফুল আমাকে সেটা বোঝাতো এবং বলতো কি যে এই ফুলের মধ্যে এরকম পাপড়ি আছে, এটার ভেতরে এরকম আছে। তারপর একটা প্রজাপতি, সেই প্রজাপতিটা দেখতে কেমন, তার গায়ে কত ধরনের রং আছে, সেইগুলো সে আমাকে দেখাতো। সে আমাকে মাঝে মধ্যেই বিভিন্ন লেকে গোসল করতে নিয়ে যেত। সেখানে আমরা দুজন নেমে ঘন্টার পর ঘন্টা গোসল করতাম। আমার গায়ে পানি ছিটিয়ে দিত, কিন্তু আমি ছিটাতে পারতাম না, কারণ আমি তো চোখে দেখি না ও কোন পাশে গিয়ে বসে আছে। আমি তবে সেন্স করতে পারতাম। তারপর অনেক মজা করতাম এরকম করে আমি সমস্ত কিছু তার চোখ দিয়ে দেখতে লাগলাম এবং আস্তে আস্তে বড় হতে লাগলাম। আমার বয়স যখন 13-14 বছর হলো, ওইখানে প্রায় 3-4 বছর কেটে গিয়েছে। আমার বাড়ির কথা একদমই মনে পড়তো না, কারণ বাড়িতে গিয়ে কি হবে, বাড়িতে গেলে তো আবার সেই আমার সৎমার অত্যাচার সহ্য করতে হবে। আমি মাঝে মধ্যে ফুলকে এসব বলতাম আর কান্না করতাম। ফুল আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিত, বলতো, এসব কোনো কিছুই না, তুমি তোমার জীবন আমাদের সঙ্গে খুব ভালোভাবে কাটাচ্ছ, এটাই ভালো হয়েছে, হয়তো নিয়তি এটাই চেয়েছিল। একদিন ফুল আমাকে বলল, একদিন খুব ভোর সকালে, হয়তো ফজরের আগে, ফুল দেখি বাইরে বসে কোরআন তিলাওয়াত করছিল। আমি কোরআন তিলাওয়াত আমার সৎমাকে ঘরে বসে পড়তে দেখেছি এবং তিলাওয়াত করতে দেখেছি। আমি সাথে সাথেই ঘুম থেকে উঠে ফুলের কাছে গেলাম, বললাম, ফুল, তুমি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারো? আমি তখন তাকে এটা বলার পরে সে আমাকে বলল, হ্যাঁ পারি, মাঝে মধ্যে নিজে নিজে চেষ্টা করি রাত্রেবেলা, তবে দিনের বেলা কখনো চেষ্টা করি না, আর আমি পারি ভালো মতো, তুমি শিখবে? তারপর আমি বললাম যে হ্যাঁ আমি শিখবো এবং আমি নামাজ পড়াও শিখবো, আমাকে বাসা থেকে এগুলো কখনোই শেখানো হয়নি, তুমি কি আমাকে শেখাবে? ফুল আমাকে বলল, হ্যাঁ আমি এসব কিছুই পারি, আমি তোমাকে শেখাবো। এবং প্রত্যেক দিন সকালবেলা আমি ফুলের সঙ্গে আস্তে আস্তে সমস্ত সূরা এবং সমস্ত কোরআন শরীফের যেসব আয়াত আছে সেগুলো শিখতে লাগলাম, কারণ এই জিনিসগুলো আমার কেন যেন ভালো লাগছিল। আর সবথেকে বড় কথা, আমি যখন মক্তবে পড়তাম ছোটবেলায়, ওই মক্তবে থাকাকালীন সময়ে সূরা ফাতিহা এবং 2-1টা সূরা হুজুরের কাছ থেকে শিখেছিলাম। এরপরে আর শেখা হয়নি, কিন্তু ফুল আমাকে নিজে হাতে ধরে এগুলো শেখাচ্ছে। আমার যে কি ভালো লাগছে। আমি ফুলের কাছ থেকে এই জিনিসগুলো শিখতে লাগলাম এবং সে আস্তে আস্তে আমাকে কোরআন শরীফ শিখিয়ে দিল, বিভিন্ন সূরা আমাকে মুখস্থ করাতো। আমি এবং ফুল প্রায় কাছাকাছি বিছানায় ঘুমাতাম। ফুল আমাকে রাত্রেবেলা বলতো কি যে হ্যাঁ এরকমভাবে পড়ো, সে আমাকে রাত্রেবেলা শেখাতো। ফুলের বাবা এটা দেখে বলতো, তোরা দুজন ঘুমা, এখনো পর্যন্ত জেগে আছিস, দ্রুত ঘুমিয়ে পড়, জেগে আছিস কিসের জন্য? কিন্তু আমি আর ফুল এরকমভাবে কোরআন তিলাওয়াত করতাম, মাঝে মধ্যে গল্প করতাম। ওদিকে ফুলের বাবা ঘুমিয়ে নাক ডাকতো, কারণ সে নাকি নাক ডাকে। এরকম করে আমি ফুলের চোখ দিয়ে আমার পৃথিবী দেখতাম। আমার পৃথিবীটা হঠাৎ করে রঙিন হয়ে উঠেছিল। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম এবং মাঝখানে প্রায় 12টা বছর সেখানে কাটিয়ে ফেললাম। আমি এবং ফুল সেখানে খুব আনন্দের সহিতই কাটাতাম এবং খুব ভালো আমাদের জীবন যাচ্ছিল। এত সুন্দর জীবন যাচ্ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি,
সেটা হচ্ছে যখনই আমার জীবনে কোনো অতি সুখ আসে তখন আমার জীবন থেকে কেন যেন সেই অতি সুখটা হারিয়ে যায়। আমার বয়স তখন 20 বছর হবে। ফুলের জন্য আমার অনুভূতি শুরু হয়েছিল 18 বছর বয়স থেকে, যখন আমি ফুলের খুব কাছাকাছি থাকতাম। আমার তার প্রতি একটা অন্যরকম অনুভূতি জাগ্রত হতে শুরু করলো। ফুলও তখন বেশ খানিকটা বড় হয়েছে। আমি তো তাকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার গায়ের ঘ্রাণ দেখে আমি বুঝে ফেলতাম যে আমার আশেপাশে নিশ্চয়ই ফুল আছে এবং সে আমার আশেপাশে এসে ঘুরঘুর করছে। মাঝে মধ্যে এমন হতো যে সে আমাকে কোনো সারা শব্দ না করেই আমার পাশে এসে বসে থাকতো, বা সেটা ছোটবেলা থেকেই করে ও। কিন্তু আমি সব সময় ওকে বলতাম কি যে, ফুল আর দুষ্টুমি করতে হবে না, আমি তোকে দেখে ফেলেছি, তুই তাড়াতাড়ি আমার সামনে এসে কথা বল। তখন ও বলতো, তুই কিভাবে বুঝলি যে আমি এখানে এসেছি? তখন আমি বলতাম, শোন ফুল, আমি তোর সঙ্গে অনেক বছর ধরে আছি, আর তোর গায়ের ঘ্রাণ প্রথম দিন যেদিন আমি শুনেছিলাম, এই প্রথম দিন থেকেই সেই ঘ্রাণটা আমার নাকে লেগে আছে। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই ঘ্রাণ ভুলতে পারবো না। তখন ফুল বলল, আসলেই তুই সত্যিই আমার খুব ভালো বন্ধু। এবং এরকম করে যে কখন ফুলের প্রতি আমার অনুভূতি বেড়ে গেল এবং তার প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস চলে আসলাম, নিজেও বুঝতে পারিনি। আমি ফুলের প্রতি অন্যরকম একটা টান অনুভব করতাম। যখন ও আমার আশেপাশে থাকতো না তখন আমার খুব খারাপ লাগতো। যেমন মাঝে মধ্যে ওর বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় যেত। ফুলদেরকে কখনো জিজ্ঞেস করা হয়নি যে ওরা এই জঙ্গলের মধ্যে কেন থাকে, দুই বাপ বেটি মিলে। মাঝে মধ্যে এমন হয়েছে জঙ্গলের ওই ঘরটাতে আমাকে একা একা থাকতে হতো 2-3 দিন। কারণ হচ্ছে ফুল এবং তার বাবা কোথায় যেন যেত। আমি বলতাম, আমাদের কেউ নিয়ে চলেন। আঙ্কেল তখন বলতো, না না বাবা, তোমাকে নেওয়া যাবে না, আমাদের একটা গোপন মিশন আছে, আমাদেরকে সেখানে যেতে হবে, ওইখানে তুমি যেতে পারবা না, তুমি এখানেই থাকো। আর তাছাড়া এখানে তুমি না থাকলে এগুলোর দেখভাল করবে কে? বিভিন্ন জিনিস আছে এখানে, তাই না? যদি কেউ নিয়ে যায়। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ চাচা, ঠিক কথাই বলেছেন, তাহলে আপনারা ঘুরে আসুন। আর আমি এমনিতেও যেতাম না, আমি এমনি জিজ্ঞেস করলাম। এরকম করে মাঝে মধ্যেই তারা চলে যেত। ওই দিন সকালবেলা আমি ঘুমিয়ে আছি, ফুল আমাকে ইশারা দিয়ে ডাকলো। ফুল আসার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গিয়েছে, কারণ ও আমার আশেপাশে থাকলেই আমার হার্টবিট বেড়ে যেত। একদম কাছাকাছি আসলে তো আরও বেশি। সে আমাকে হাত ধরিয়ে নাড়তে লাগলো এবং বলল, ফয়সাল ফয়সাল ওঠো, জরুরি কাজ আছে। আমি সাথে সাথে উঠে পড়লাম। ফুল আমার কাছে এসে দাঁড়িয়ে আছে, এত কাছাকাছি, আমার হার্টবিট একদম বেড়ে যেতে লাগলো। ফুলকে আমি কখনো চোখে দেখিনি, তবে আমার মনের মধ্যে তার একটা ছবি আঁকা আছে, যে ছবিটা এত সুন্দর যে তার দিকে তাকালে যেন চোখ ঝলসে যায়। আমার বাবা বলতো যে ছোটবেলায় নাকি আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। আমার মা নিজেও বলতো আমার রাজপুত্র। আমি দেখতে সুন্দর হলে কি হয়েছে, আমার যে চেহারা ভালো না বা আমার যে চোখ নেই এমন একজন মানুষকে অন্য একজন মানুষ কেন ভালোবাসবে, আর ফুলও বা কেন আমাকে পছন্দ করবে? আমি সেটা মাঝে মধ্যে ভাবতাম। ফুল আমাকে বলল, শোনো ফয়সাল, আমরা আজকে একটু সেইখানে যাব, ঠিক আছে? তুমি কিন্তু সাবধানে থেকো, একটু জরুরি কাজ আছে, আমাদের আসতে 2-3 দিন সময় লাগবে, ঠিক আছে? তুমি এখানে সাবধানে থেকো আর সমস্ত কিছু দেখে রেখো। আর ঘরের সমস্ত কিছু রেডি করা আছে, তুমি জাস্ট গিয়ে একটু রান্না করে নিও, ভালো হবে, ঠিক আছে? ভালোভাবে করে নিও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে দ্রুত চলে এসো, তোমাদের ছাড়া ভালো লাগে না। আমি বিছানা থেকে উঠলাম। প্রতিদিনকার মতো ওরা যখন চলে যায় তখন আমি মূলত বাহিরের কিছু কাজকাম করি, সেগুলো আমার অভ্যাস হয়ে গিয়েছে। আমি অনেক বছর ধরে এগুলো করছি। সমস্ত কিছু ফুলই আমাকে শিখিয়েছে। ফুল আমাকে রান্না করাও শিখিয়েছে, কিভাবে রান্না করতে হবে। আমি বললাম না, আমি আমার দুনিয়াটা এখন ফুলের চোখ দিয়ে দেখি। ফুলের প্রতি আমার ভালোবাসাটা কেন আসবে না, আপনারাই বলেন? আমি তাকে এত পরিমাণ পছন্দ করতাম, কিন্তু ভয় হতো যদি এই কথা বলার পরে ফুল আমাকে ভুল বোঝে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই কথা কখনোই ওকে বলবো না যে আমি ওকে পছন্দ করি। কিন্তু মাঝখানে 3-4 দিন পার হয়ে গেল, কিন্তু ফুল কোনোভাবেই আসছিল না। আমি একজন অন্ধ মানুষ, আমি আশেপাশে ওর কোথাও কোনো জায়গায় চিনি না, এমনকি আমি জঙ্গলের বাইরে কোনো দিন যাইনি। আমার যাওয়ার প্রয়োজনও পড়েনি, কারণ আঙ্কেল সমস্ত জিনিস নিয়ে আসতো এবং ফুল ঘরে রান্না করত এবং সেই আমার দেখভাল করত, সে আমাকে সমস্ত কিছু করে দিত। ফুল যে আমাকে এতখানি কেয়ার করতো এবং এতখানি পছন্দ করতো, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। করতো কিসের জন্য? এরকম করে প্রায় সপ্তাহ 2 ওইখানে কেটে গেল। ওইখানে কোনো খাবার ছিল না। যে কয়েকদিনের খাবার ওইখানে রেখে যাওয়া হয়েছিল সেই খাবারগুলো প্রায় ফুরিয়ে এসেছিল। আমি প্রায় 1 দিন যাবৎ না খেয়ে আছি, এমনকি পানিও ছিল না।
আমি আর ফুল প্রত্যেকদিন ঝর্ণা থেকে পানি আনতে যেতাম। সেইখানেও আমি পৌঁছাতে পারছিলাম না, কারণ সেখানে একা যাওয়া আমার পক্ষে সম্ভব না। যতটুকু পানি রেখে গিয়েছিল ততটুকু পানি আমি খেয়ে শেষ করে ফেলেছিলাম। আর এখান থেকে ফুলেরা আসছে না, আমি কি এখান থেকে যেতে পারবো? কোথাও আমি তো হারিয়ে যাব। আমি বসে বসে কান্না করতে লাগলাম, আমি কেন অন্ধ হলাম। তারপর ভাবলাম যে আমার এখান থেকে বের হওয়া উচিত, বেরিয়ে একটু বাইরে যাওয়া উচিত, যদি কোনো মানুষ পাওয়া যায়। আর ফুলরা যদি এসে দেখে যে আমি এখানে নেই, তাহলে তোরা চিন্তিত হয়ে পড়বে। সেটা চিন্তা করে আমি আরও একদিন সেখানে থাকলাম, কিন্তু পানি পিপাসায় আমার গলা একদম ফেটে যাচ্ছিল এবং ক্ষুধায় আমি 2-3 দিন ধরে কিচ্ছু খাইনি। ফুলরা আমাকে এইভাবে ফেলে চলে গেল, আমার খুব রাগ হতে লাগলো। তারপর ভাবলাম যে না, আমাকে এখান থেকে বের হতেই হবে। তারপর আমি আমার লাঠিটা নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। আমি সামনের দিকে যেতে যেতেই কপাল ভালো ছিল যে একটা রাস্তা পেয়ে গেলাম, তাও অনেক দূর হাঁটার পরে, প্রায় মাইল কয়েক হাঁটার পরে তো সেই রাস্তাটা পেলামই। জঙ্গলের মাঝখান দিয়ে কয়েকবার পড়ে যেতে গিয়েছি হোঁচট খেয়ে। তবে এই জঙ্গলের মধ্যে আমি একা একা এরকমভাবে থাকতাম, সেটাই ভাবনার বিষয়। এবং এই রাস্তার কাছে চলে এসেছি, সেটাই তো অনেক চিন্তার বিষয়। আমি রাস্তার উপর উঠে একটা গাড়ি আসতে দেখলাম। আমি ইশারায় গাড়িটাকে দাঁড়াতে বললাম, কিন্তু সেই গাড়িটা দাঁড়ালো না। কিছুক্ষণ বাদে আরেকটা গাড়ি আসলো এবং সেই গাড়িটা আমাকে উঠিয়ে নিল। বললো, কিছু কোথায় যাবেন? আমি বললাম, আমি কয়েকদিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খেতে দিবেন? এই জঙ্গলের মধ্যে কোনো পানি নেই, কিছু নেই, আমি একজন অন্ধ মানুষ, দয়া করে আমাকে একটু বাঁচান। তারপর সেই লোকটা আমাকে সাথে করে আমাকে সামনের একটা বাজারে নামিয়ে দিল। ওইখান থেকে সামনে একটু দূরেই একটা বাজার আছে, সেখানে লোকজন আমাকে কিছু পানি খাওয়ালো এবং একটু খাবার খাওয়ালো। অন্ধ মানুষ দেখে হয়তো করুণা করলো। তখন সে বলল, আরে মিয়া, আপনি কোত্থেকে আসছেন এই জঙ্গলের মধ্যে? তখন আমি বললাম, আমি অমুক জায়গায় কোনোরকম একটা বাড়িতে থাকতাম। তখন সেই লোকটা বলল, অমুক জায়গায় ওরকম একটা বাড়িতে মানে? ওই পুরাতন ভয়াল রাজবাড়িতে? আমি বললাম, রাজবাড়ি মানে? ওইটা তো একটা ভালো বাড়ি এবং ওইখানে 2জন লোক থাকে, সেই 2জন লোকের সঙ্গেই তো আমি প্রায় এই 12 বছর ছিলাম। তখন তারা বলল কি যে, আপনি মিয়া পাগল আছেন, ওই বাড়ি তো আজকে থেকে প্রায় 40 বছর ধরে বন্ধ, ওই বাড়িতে ভয়ে কেউ যায় না। আর আপনি সেখানে 12 বছর থেকে আসছেন, আমাদের সাথে মজা করেন নাকি? আর আপনি একজন অন্ধ মানুষ, ওই বাড়িতে আপনি 12 বছর কেমনে থাকবেন? তখন আমি বললাম, আরে আমি একা না, আমার সঙ্গে আরও 2জন লোক ছিল। তখন সেই লোকগুলো বলল কি যে, আপনি ফাজলাম করেন আমার সঙ্গে, তাই না? ওইখানে আপনি 12 বছর ছিলেন, ওইখানে যত সব জিন ভূতেদের আড্ডা, এর আগে ওইখানে অনেকে গিয়ে আর কখনো ফেরত আসেনি। ওইখানে জিনেদের বসবাস, সেটা তুমি জানো? আমি বললাম কি যে, না না, আপনাদের ভুল হচ্ছে, ওইখানে কোনো জিনেদের বসবাস নেই, আমি 12 বছর সেখানে থেকে এসেছি বলেই তো বলছি। তখন সেখানে লোকজন বলল, এর মাথা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, এ অন্ধ আবার মাথা পাগল, একে সবাই ফেলে এখান থেকে চলে যা। তারপর একে একে সবাই চলে গেল এখান থেকে। আমি ফুলকে আবার ওইখান থেকে বেরিয়ে খুঁজতে লাগলাম। আমি চিৎকার করতে লাগলাম, ফুল ফুল, তোমরা কোথায় কোথায় গিয়েছো? আমি যে তাকে এরকমভাবে হারিয়ে ফেলবো আমি একদমই কল্পনা করতে পারিনি। প্রায় সপ্তাহখানিক আমি ওই বাজারে এরকমভাবে এর ওরটা দেওয়া নিয়ে আমি কাটিয়ে ফেলি, মানে এ দিত ও দিত সেটাই খেতাম। এরকমভাবে আমার সপ্তাহখানিক সেখানে কেটে যায়, কিন্তু ফুলকে আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। ও আমাকে রেখে এভাবে চলে গেল, আমার খুব দুঃখ হতে লাগলো, আমি খুব কষ্ট পেলাম। তারপর এক ইমাম সাহেব আমাকে এসে বললেন, আমি তখন মসজিদের বাইরে বসেছিলাম, বসে বসে কান্না করছিলাম। আমার বয়স 20 বছরের একজন যুবক ছেলে। সে আমাকে বলতে লাগলো, এই ছেলে, তুমি এখানে বসে কান্না করছো কিসের জন্য? তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমি তখন তাকে বললাম কি যে, হুজুর, আমি অমুক একটা জায়গায় থাকতাম, যাদের সঙ্গে থাকতাম তারা প্রায় অনেক দিন যাবৎ ঘর থেকে বেরিয়ে গিয়েছে এবং বলেছে তারা আসবে, কিন্তু তারা ফেরত আসেনি। আপনি আমাকে একটু সাহায্য করবেন তাদেরকে খুঁজতে? হুজুর তখন বললেন কি যে, তোমার গায়ে আমি কেমন জিনেদের গন্ধ পাচ্ছি, তুমি কোথায় ছিলে বলো তো? তখন আমি হুজুরকে বললাম, আমি অমুক জায়গায় অমুক একটা জায়গায় ছিলাম এবং অমুক মানুষদের সঙ্গে ছিলাম। তখনই হুজুর বুঝতে পারলেন যে আমি আসলে এতদিন কোনো মানুষের সঙ্গে নয়, বরং একজন জিন এবং তার মেয়ের সঙ্গে সেখানে ছিলাম। এই কথা হুজুর আমাকে বলেনি। হুজুর আমাকে জানালো, আমি তোমার সাহায্য করব, তুমি আমার সঙ্গে চলো। হুজুর এরপরে বললেন কি যে, তুমি কি জানো যে তুমি এতদিন কোথায় ছিলে? আমি তখন বললাম, না আমি জানি না। হুজুর খুব ভালো মানুষ ছিলেন, তিনি আমাকে তেনার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে আমাকে গোসল টোসল করিয়ে আমাকে খাবার দিলেন, কারণ আমি খাবার খাই না বেশ কিছুদিন হয়েছে। আর আমি দেখতে নাকি বেশ সুন্দর, সেটা হুজুরের কাছ থেকে কয়েকবার শুনেছি। আমি বললাম, হুজুর আমি আসলে জানি না। আমি সমস্ত ঘটনা শুরু থেকে খুলে বললাম যে কিভাবে আমার সৎমা আমাকে অত্যাচার করতো এবং কিভাবে আমি এখানে এসে পৌঁছেছি। হুজুর তখন আমাকে বললেন, তুমি নিহাতি একজন ভালো লোক, যার কারণে তোমার সঙ্গে হয়তো এত খারাপ কিছু হয়েছে। আর ফুলের সঙ্গে তোমার যতটুকু শুনলাম,
তোমার ফুল তোমাকে খুব বেশি পছন্দ করত এবং তোমাকে সবসময় কেয়ার করেছে, কিন্তু তুমি এইটা শুনলে অবাক হবে যে ফুল আসলে কোনো মানুষ ছিল না। তোমাকে বাস্তবতা মেনে নিতে হবে, কারণ হচ্ছে সত্য হলেও এটাই বাস্তব। আমি তখন হুজুরকে বললাম, হুজুর কি বলছেন এটা? ফুল কোনো মানুষ নয় মানে? আর সে কি তাহলে? তখন হুজুর আমাকে বললেন, তুমি এতদিন যাদের সঙ্গে ছিলে সে হচ্ছে একটা জিন জাতি, মানে হচ্ছে জিনের মেয়ে। আর যে লোকটা তোমাকে নিয়ে গিয়েছিল সেই লোকটাও একটা জিন। ওই অঞ্চলে জিনেদের বসবাস রয়েছে, আমি মাঝে মধ্যে শুনেছি, কিন্তু তোমার গায়ে যখন আমি জিনেদের ঘ্রাণ পেলাম তখনই আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই তুমি জিনেদের সঙ্গে থেকে এসেছো। আমি এসব বিষয় আবার খুব ভালো বুঝতে পারি। ওই হুজুরটা খুব বড় মানের হুজুর এবং একজন আলেম, সে এইসব বিষয় খুব ভালোভাবে বুঝতে পারে এবং জিনদের উপস্থিতিও টের পায়। তখন আমি হুজুরকে বললাম, হুজুর আপনি আমার ফুলকে খুঁজে দিন, আমি আমার ফুলকে খুঁজে পেতে চাই, আমি তাকে নিয়ে থাকতে চাই, আমি ফুলকে খুব পছন্দ করি, ফুল আমাকে ছেড়ে চলে গিয়েছে। তখন সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু সময় দাও, তোমার ফুল কোথায় গিয়েছে আমি সেটা খুঁজে বের করে তারপর আমি তোমাকে জানাবো। যদিও এরকম জিনেরা সাধারণত কয়েক বছর পৃথিবীতে এরকমভাবে জঙ্গলের মধ্যে বসবাস করে বিভিন্ন বাড়িতে, যেখানে আসলে মানুষজন থাকে না। তারপর তাদের উদ্দেশ্য যখন শেষ হয়ে যায় তখন তারা ওইখান থেকে চলে যায় তাদের নিজেদের কাবিলায়। আমি তখন বললাম, হুজুর ফুল এরকম ধরনের কোনো মেয়েই না, সে জিন হলেও আমি তার চোখ দিয়েই পৃথিবী দেখেছি। সে আমাকে 12টা বছর তার কাছে রেখেছে এবং আমাকে কতভাবে সেবা যত্ন করেছে আপনি জানেন? ফুল আমাকে এইভাবে ফেলে যেতেই পারে না, ওর প্রতি নিশ্চয়ই আমার মায়া আছে এবং আমার প্রতি তার মায়া আছে অনেক বেশি। কারণ হচ্ছে ফুল যে আমাকে কিভাবে যত্ন করতো সেটা যদি আপনি চোখে দেখতেন। তারপর সেই হুজুরটা বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে ঘুমিয়ে পড়ো, তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, আমি তোমাকে ফার্স্ট এইড দিয়েছি আর তোমার ক্ষতস্থানে ঠিক হয়ে যাবে, তুমি ঘুমিয়ে পড়ো। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যেই আমি দেখতে লাগলাম ফুল আমাকে চিৎকার করে ডাকছে, বলছে কি যে, ফয়সাল আমাকে বাঁচাও, ফয়সাল ওরা আমাকে মেরে ফেলবে। ফুল এর আগে ফয়সালের স্বপ্নে এসেছে, ফয়সাল ফুলকে স্বপ্ন দেখেছে তার নিজের কল্পনায় আঁকা যে মেয়েটিকে ফয়সাল এতদিন ধারণ করে রেখেছিল সেই মেয়েটিকেই সে স্বপ্ন দেখে মাঝে মধ্যে, এবং সে ওরকমভাবে ফুলকে আবার দেখতে লাগলো। বলল কি যে, ফয়সাল আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। আমি সাথে সাথেই ঘুম ভেঙে বিছানার উপর বসে পড়লাম এবং তখন রাত প্রায় 2টার বেশি হবে। এখন কি হুজুরকে ডাকা ঠিক হবে? আমি হুজুরের কাছে গেলাম, বললাম কি যে, হুজুর সাহেব ওঠেন ওঠেন, আমি একটা জিনিস দেখেছি এবং এটা সত্যিই হবে, কারণ এতদিন পর্যন্ত আমি ফুলকে নিয়ে যত স্বপ্ন দেখেছি কোনো স্বপ্নই মিথ্যা হয়নি। আমি তখন ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব ঘর থেকে বেরিয়ে আসলেন। বললাম, ইমাম সাহেব আমি এরকমভাবে দেখেছি ফুলকে কে বা কারা যেন কষ্ট দিচ্ছে এবং তাকে আটকে রেখেছে এবং সে তাকে আমাকে বলছে বাঁচাও বাঁচাও, এরকম একটা স্বপ্ন দেখেছি আমি, এটা কি সত্যি? আমি আসলে বুঝতে পারছি না। তখন ইমাম সাহেব বললেন, তুমি এসব বিষয় নিয়ে এখন চিন্তা করো না তো, আমি তোমার ফুলকে খোঁজার জন্য 2জন জিনকে পাঠিয়েছি, তারা নিশ্চয়ই খুঁজে বের করে নিয়ে আসবে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, যাও। তারপর আমার ওই রাত তার ঘুম হলো না, আমি এরকম জেগেই কাটিয়ে দিলাম। এরপরে 2 দিন সময় কেটে গেল, হুজুর আমার কাছে আসলেন। আমি কিন্তু হুজুরের বাড়িতেই ছিলাম, বললাম না হুজুর খুব ভালো মানুষ, আর আমি যে একজন শারীরিক প্রতিবন্ধী সেক্ষেত্রে আমাকে তো সেখানে সে রাখবেই, তাই না? তারপর হুজুর আমাকে বললেন, ভালো মানুষ বলেই আমাকে সেখানে রেখেছেন। হুজুর আমাকে বলল, শোনো, তুমি যেটা স্বপ্নে দেখেছিলে সেটাই সত্যি হয়েছে, তবে এত শিওর হয়ে কিভাবে স্বপ্নে দেখলে? এটা কি তোমার কোনো রকম শক্তি নাকি? আমি বললাম, আমি জানি না হুজুর, এতদিন পর্যন্ত আমি ফুলকে নিয়ে যত স্বপ্ন দেখেছি সমস্ত স্বপ্নই সত্যি হয়েছে এবং আমি জানি যে আমার ফুল নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তখন সে বলল কি যে, তোমার ফুল কিন্তু কোনো মানুষ নয়, সে কিন্তু একটা জিন, সেটা কি তুমি জানো? আমি বললাম, হুজুর আমি সবকিছুই শুনেছি আপনার কাছ থেকে, সে একজন জিন হোক বা মানুষ হোক সেসব বিষয় নিয়ে আমার কিচ্ছু যায় আসে না, আমি চাই আমার ফুল সবসময় ভালো থাকুক এবং আমার কাছে ফিরে আসুক, আমি ফুলকে নিরাপদে দেখতে চাই। তারপর সে আমাকে বলল, তুমি নিরাপদে কিভাবে দেখবে? তোমার ফুলকে একজন শয়তান লোক ধরে রেখেছে। আমি বললাম, শয়তান লোক মানে? তখন সেই ইমাম সাহেব বললেন কি যে, জানি না, শয়তান লোক মানে এরকম একজন কালা জাদুকর একজন মানুষ তাকে আটকে রেখেছে এবং তাকে আটকে রেখে তাকে দিয়ে বশ করে তাকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করাতে চায়, এটা তার সঙ্গে করেছে। আমি তখন চিৎকার করতে লাগলাম এবং কান্না করতে লাগলাম, বললাম কি যে, কি আমার ফুলকে আটকে রেখে কষ্ট দিচ্ছে? আমি ভীষণ রকমের রেগে গেলাম, বললাম কি যে, লোকটাকে আমাকে এখনই বলুন, আমি তার মাথা ফাটিয়ে দিব গিয়ে। তখন সে আমাকে বলল, তোমার তো চোখই নেই, তুমি তার মাথা কিভাবে ফাটাবে?
তখন আমি বললাম কি যে আমার চোখ নিতে কি হয়েছে, ওকে আমি মেরেই ফেলবো। তখন সে আমাকে বললেন যে অমুক এলাকায় একজন কালা জাদুকারী রয়েছে যে কিনা এরকম জিনদেরকে বশ করে এবং তাদেরকে কষ্ট দেয়, সে তোমার ফুলকে আটকে রেখেছে তার কাছে। আমি কান্না করতে লাগলাম এবং বললাম, হুজুর আমাকে সাহায্য করুন, কিভাবে আমি ফুলকে উদ্ধার করতে পারি। তখন সেই হুজুর বললেন কি যে ওর অনেক শক্তি, আমার মনে হয় যে আমাদের কাছে যতগুলো জিন ছিল তারা এগুলো কোনোভাবেই সম্ভব না তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসার ফুলকে। আমি চিন্তা করলাম যে ফুলকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়। আমার খুব মন খারাপ হলো। ওই দিন সারা রাত ভোরে আমি কান্না করতে লাগলাম এবং ঘরের বাইরে গিয়ে বসে থাকলাম। আমি চিন্তা করলাম যে আমি ফুলকে উদ্ধার করতে নিজেই বেরিয়ে পড়ব। তারপর ওই রাতে আমি ফুলকে উদ্ধার করার জন্য লাঠিটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। যদিও আমি অন্ধ ছিলাম, শারীরিকভাবে অক্ষম ছিলাম, কিন্তু ফুলের প্রতি আমার যে ভালোবাসা বা ফুলের প্রতি আমার যে টান, সেটা যে আমি অনুভব করতাম, সেটা আমি সবসময় বুঝতে পারতাম। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই পেছন দিয়ে আমাকে একজন লোক ডেকে বসলো। আমি কণ্ঠটা শুনে সাথে সাথেই বুঝে গেলাম এ আর কেউ না, এ আমার খুব পরিচিত জন। আমি সাথে সাথে বললাম, আঙ্কেল আপনি কোথায় গিয়েছিলেন চাচা? আমি আপনাকে কত খুঁজেছি জানেন? আমি ফুলকে কত খুঁজেছি, ফুল কোথায়? আপনি দ্রুত ফুলকে নিয়ে আসুন, ও কোথায়? ফুল নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই না? তখন আঙ্কেল বললেন কি যে তুমি কিভাবে বুঝতে পারলে? আমি বললাম, চাচা আমি সব কিছুই জানি, আর কে নিয়ে গিয়েছে আমি তাও জানি। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম, যেরকম এরকমভাবে একজন ইমাম সাহেবের বাড়িতে এসে আমি উঠেছি এবং সে আমাকে সমস্ত কিছু বলেছে এবং অমুক জায়গায় তাকে ধরে রেখেছে। তখন আঙ্কেল বলল কি যে হ্যাঁ তুমি সত্য কথা বলেছ এবং সঠিক বলেছ, তবে এরকমটা হওয়া কখনোই উচিত হয়নি। আমি আমার মেয়েকে ছেড়ে কিভাবে চলে আসলাম, কিভাবে সেখান থেকে পালিয়ে গেলাম, আমি সেটাই বুঝতে পারছি না। তখন আমাকে চাচাজি বলতে লাগলেন, চাচাজি আপনারা যে একটা জিন সেটা আমি জেনে গিয়েছি। তখন চাচাজি বললেন কি যে দয়া করে আমাকে ভুল বুঝো না। আমি চাচাজির হাত শক্ত করে ধরে বললাম, চাচাজি আপনারা আমার গার্জিয়ান, আপনারা আমার মা বাপ, আপনারা আমাকে জীবন দিয়েছেন। আপনারা জিন হন, মানুষ হন, পশু হন, যা হন, আমার কোনো কিছু যায় আসে না। আপনারা এতটা মানবিক, আমার জীবন বাঁচিয়েছেন, আপনাদের প্রতি আমি নারাজ হতে পারি? আমি আপনাকে কথা দিচ্ছি আমি ফুলকে উদ্ধার করবই, যেরকম ভাবেই হোক। তখন আমাকে আমার সেই চাচাজি বলতে লাগলেন যে ফুল কিভাবে অপহরণ হয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম এবং তাকে কিভাবে ধরে নিয়ে গেল। তখন চাচাজি বললেন, আসলে আমরা মাঝে মধ্যেই আমাদের জিনেদের কাবিলায় যাই, সেখানে গিয়ে আমরা থাকি, আর বেশিরভাগ দিন তুমি যখন রাত্রে ঘুমিয়ে পড়তে তখন আমরা আমাদের জিনেদের কাবিলায় চলে যেতাম এবং ওইখানে গিয়ে গল্প করতাম। আসলে হয়েছিল কি, আজকে থেকে প্রায় 13 বছর আগে আমরা এখানে এসেছিলাম একটা কাজে। এখানে এসে ওই বাড়িতে কয়েকদিন ছিলাম, থাকার পরে একদিন রাত্রে দেখি তুমি কান্নাকাটি করছো এখানে বসে বসে। আমার এত বেশি মায়া হলো তোমাকে দেখে, আর তোমার চেহারা এত বেশি সুন্দর, এত মায়া যে তোমার চেহারা দেখে আমি কখনো মুখ ফিরিয়ে যেতে পারিনি। তারপর আমি তোমাকে ওই বাড়িতে নিয়ে আসলাম এবং আমরা সকলে মিলে ওইখানে বড় হতে লাগলাম। কারণ হচ্ছে আমাদের কাবিলায়ও বাড়ি ছিল, তবে সেখানে থাকা আর এখানে থাকা একই কথা। শুধুমাত্র তোমার কারণেই আমি এতদিন এখানে ছিলাম এবং মাঝে মধ্যেই আমাদের কাবিলার সেই বাড়িতে গিয়ে থাকতাম এবং তোমাকেই শুধুমাত্র লালন পালন করার জন্য আমরা এখানে ছিলাম। কেন জানি না তোমার প্রতি একটা অদ্ভুত রকমের মায়া কাজ করতো আমাদের। তারপর ওই দিন তোমাকে রেখে যখন আমরা গেলাম, বললাম কি যে আমরা আসছি, কিছুদিনের মধ্যেই চলে আসবো, তুমি সাবধানে থেকো। আসলে আমাদের কাবিলায় একটা অনুষ্ঠান ছিল, সেখানে আসলে তোমাকে আমরা নিয়ে যেতে পারতাম না, কারণ হচ্ছে সেখানে মানুষের প্রবেশ নিষেধ আছে, যার কারণে কখনোই আমরা তোমাকে নিয়ে যাইনি। আর আমাদের সত্য যে তোমাকে বলবো সেমন বলার পরিস্থিতিও ছিল না, কারণ বললে যদি তুমি ভয় পাও, অন্য কিছু মনে করো। কিন্তু আজকে তোমার কথা শুনে সত্যি আমার প্রাণটা জুড়িয়ে গেল। তুমি আমাকে যে কত সুন্দরভাবে মানো সেটা আমি বুঝতে পারছি। আমি আবার বলতে লাগলাম, চাচা আপনি যদি আমাকে বলেন কি যে এখনই আমাকে মরে যেতে হবে, আমি এখনই মরে যাব, কারণ এই জীবন তো আমার দেওয়া না, এই জীবন আপনার এবং ফুলের দেওয়া। ফুলকে উদ্ধার না করতে পারলে আমি কষ্টে মরে যাব, ওকে উদ্ধার করতে হবে। তখন আমি বললাম, চাচা ওরা আপনাকে নিল কিভাবে, আপনাদেরকে আক্রমণ করলো কিভাবে? তখন সেই জিন চাচাজি বললেন কি যে সে এক অনেক বড় লম্বা ঘটনা। আমি এবং আমার মেয়ে ওইখানের অনুষ্ঠান শেষ করে বাড়ির দিকে ফিরছিলাম। ঠিক ওই বাজারের কাছে আসতেই হঠাৎ করেই একটা শক্তি আমাদেরকে নিচের দিকে টানতে শুরু করে। ফুলকে তো একদম টেনে প্রায় নিচের দিকেই নিয়ে যায়। তারপর ফুলকে সে বন্দি করে ফেলে। ফুল আমাকে বলে, বাবা তুমি পালাও এখান থেকে, তুমি না পালালে আমি হয়তো এর কাছ থেকে উদ্ধার হতে পারবো না। পৃথিবীতে এরকম কিছু দুষ্ট লোক থাকে, দুষ্ট মানুষ থাকে, যারা কিনা এরকমভাবে বিভিন্ন রকমের কষ্ট দিয়ে বেড়ায় এবং এরকম ফাঁদে ফেলে মেয়েদেরকে নিয়ে যায়, নিয়ে সেখান থেকে বিক্রি করে দেয় অথবা তাদের দাসী হিসেবে ব্যবহার করে।
ফুলকে ওরা এরকমভাবে ধরেছে এবং এই মানুষগুলো এত জঘন্য। এর আগেও আমাদের কাবিলার কয়েকজনকে এভাবে ধরে নিয়ে গিয়েছে, কিন্তু এভাবে এরা কিভাবে ধরছে সেটাই আমি বুঝতে পারছি না আসলে। আমি তখন জোরে জোরে কান্না করে দিলাম, বললাম কি যে চাচাজি, যেভাবেই হোক ফুলকে উদ্ধার করতে হবে, আমি এখনই সেই পীর বাবার কাছে যাচ্ছি। তখন চাচাজি বললেন কি যে না না, তুমি তার কাছে গেলে সে হয়তো বুঝে যাবে যে তুমি আমাদের লোক বা আমার সঙ্গে তোমার যোগাযোগ আছে, সেখানে বুদ্ধি খাটিয়ে যেতে হবে। আমি তখন তাকে বললাম, চাচাজি আমি বুদ্ধি খাটিয়ে সেখানে যাব, আপনি এখন আমাকে সেখানে দিয়ে আসুন। তখন সে বলল কি যে না না, আমি সেখানে যেতে পারবো না, তবে তুমি এখন বাড়িতে চলে যাও। তুমি বললে না তুমি এক হুজুরের কাছে আছো, তুমি সেই হুজুরের কাছে যাও, গিয়ে সমস্ত ঘটনা খুলে বলো এবং আমার কথাও বলো, সে নিশ্চয়ই তোমাকে কোনো উপায় বাতলে দিবে, ঠিক আছে? তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো বাড়িতে এখন চিনে যেতে পারবো না। তারপর চাচাজি বললেন কি যে আচ্ছা আমি আছি না। তারপর চাচাজি আমার হাত ধরলেন, মুহূর্তের মধ্যেই আমি সেই ঘরের ভিতরে চলে আসলাম, যে ঘরের ভিতরে আমি ছিলাম। তখন ফজরের আজান হচ্ছিল। চাচাজি বললেন কি যে আমাকে এখন যেতে হবে এখান থেকে, তুমি থেকো, আমি কালকে আবার তোমার কাছে আসবো, ঠিক আছে? তারপর চাচাজি সেখান থেকে চলে গেলেন। আমি সাথে সাথেই উঠে ইমাম সাহেবের ঘরে গেলাম। ইমাম সাহেব তখন উঠে ওযু করতে লাগলেন। আমি ইমাম সাহেবকে সমস্ত ঘটনা খুলে বললাম আমি যে দুজন জিনের সঙ্গে ছিলাম তাদের মধ্যে একজনের সঙ্গে আমার দেখা হয়েছে, সে আমাকে এরকম এরকম বলেছে, ওরা ফুল মেয়েটাকে ধরে নিয়ে গেছে এবং কিভাবে ধরেছে সেই সমস্ত ঘটনাও আমি সেই ইমাম সাহেবকে জানালাম। ইমাম সাহেব বললেন কি যে ওর 12টা এখনই বাজাচ্ছি, ওর এত বড় সাহস। তখন আমি যখন তাকে ঠিকানা দিলাম তখন সে দেখে বুঝতে পারলেন এবং চিনতেও পারলেন। সে বললেন কি যে ওকে গিয়ে এখনই 12টা বাজাচ্ছি, এত বড় সাহস, ও জিনদেরকে এভাবে ধরে বশ করে তাদেরকে দিয়ে দাসীর কাজ করায়, এ তো খুবই খারাপ বিষয়। আমি তখন সেই ইমাম সাহেবকে বললাম, না না ইমাম সাহেব, আপনি এমনটা করতে যাবেন না, কারণ হচ্ছে ওরা নাকি অনেক শক্তিশালী, আর যদি একবার কোনোভাবেই ফুলকে ওরা ওইখান থেকে পাচার করে দেয় তাহলে আর কখনোই পাবো না, অন্য জায়গায় দিয়ে দিল, তাহলে আমরা পাবো কিভাবে? আর গায়ের জোর দিয়ে কখনোই কিছু হয় না, বুদ্ধি খাটিয়ে করতে হবে, ঠিক আছে? আমার জিন চাচার সঙ্গে দেখা হয়েছিল, সেই জিন চাচা আমাকে বলেছে বুদ্ধি খাটিয়ে করতে হবে এবং সেরকমভাবেই করতে হবে। জিন চাচা আমাকে একটা বুদ্ধি দিয়ে গিয়েছে, সেই বুদ্ধি খাটিয়ে করলে কেমন হয়? তখন ইমাম সাহেব বললেন, কি করতে হবে বলো? তুমি আমার ছেলের মতো, আমার কোনো ছেলে নেই, আমি তোমাকে নিজের ছেলের মতো করেই দেখি। সেদিন কেন যেন মসজিদের বাইরে দেখে আমাকে তোমার নিজের ছেলের মতোই মনে হয়েছিল, সেই জন্য আমি তোমাকে নিজের ছেলের মতোই সাহায্য করব। তুমি এসব বিষয় নিয়ে একদম ভেবো না, ঠিক আছে? আর যতদিন ইচ্ছে তুমি আমার বাড়িতে থাকতে পারো। আমি বললাম কি যে আপনার অনেক অনেক শুকরিয়া, আপনার মতো মানুষ এবং ওই চাচার মতো জিন পৃথিবীতে আছে বলেই হয়তো মনুষ্যত্ব এখনো বেঁচে আছে, আমি এখনো বেঁচে আছি পৃথিবীতে। আপনারাই আমার জীবন দান করেছেন, বারে বারে আমি শুধু জীবন দানই পাচ্ছি। তারপর সে আমাকে বললেন কি যে আমার এতটুকু কর্তব্য ছিল, সেহেতু আমি কর্তব্য পালন করছি, তুমি এইসব বিষয় নিয়ে একদমই ভেবো না। তো কিভাবে? চাচাজি কি বলেছে সেটা বলো। আমি তখন বললাম যে লোকটা ব্ল্যাক ম্যাজিক করে এবং জিনেদেরকে কয়েদ করে তাদেরকে দিয়ে কাজ করায়, ওই লোকটা ভীষণ লোভী। আমরা যদি ওকে সোনা গহনার লোভ দেই এবং টাকা পয়সার লোভ দেই তাহলে ও নিশ্চয়ই ওই জিনটাকে ছেড়ে দিবে। শুধুমাত্র ওই জিনটা না, ওইখানের অনেক জিনকেই হয়তো ছেড়ে দিবে। তখন ওই আমার ইমাম সাহেব বললেন কি যে তুমি টাকা পাবে কোথায়, বা এরকম স্বর্ণালঙ্কার বা পাবে কোথায়? তখন আমাকে সেই চাচার বলে যাওয়ার কথা আমি তাকে বলতে লাগলাম, বললাম যে চাচা আমাকে সমস্ত কিছু বলে গিয়েছে, সে কিছু নকল স্বর্ণালঙ্কার আমাকে গুছিয়ে দিবে এবং সেগুলো যদি আমি তাকে দেই তাহলে সে নিশ্চয়ই এগুলোর লোভে পড়ে ফাঁদে পা দিয়ে সে এই জিনিসগুলো হয়তো নিয়ে ওদেরকে ছেড়ে দিবে। আপনি হয়তো জানেন না, আমি প্রথমে গিয়ে একটু বাজিয়ে দেখি, আপনি আমাকে কালকে নিয়ে চলুন, ঠিক আছে? তারপর আমাকে ওই ইমাম সাহেব সেই পীর সাহেবের বাড়িতে নিয়ে গেলেন, মানে হচ্ছে সেই ভণ্ড শয়তান এবং কালো অধিকারী, তার বাড়িতে সমস্ত লোকজন বসে আছে বিভিন্ন ধরনের জিনিস নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম এবং কিছুক্ষণ পরে আমাকে একজন লোক ভেতরে নিয়ে গেলেন, বললেন কি যে তুই আয় ভেতরে, বাবার সাথে কথা বল। আমি তখন তাকে বললাম, বাবা আমার একজন মেয়ে জিন লাগবে যাকে আমি বিয়ে করব। তখন সেই বাবা বলতে লাগলেন, মেয়ে জিন মানে? তুই মেয়ে জিনকে বিয়ে করবি কিসের জন্য? তুই যে একজন মানুষ। তখন আমি বাবাজিকে বলতে লাগলাম, বাবাজি আমার আসলে টাকা পয়সার অভাব নেই, আমি এর আগে দুইজন মানুষকে বিয়ে করেছিলাম, তারা আমার টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে এবং আমাকে দেখতেও না, আমি একজন অন্ধ মানুষ। আপনি এমন একটা কাজ করেন যে জিনটা আমার বশে থাকবে এবং যে জিনটা আমাকে ভালোবাসবে এবং আমি যা বলবো তাই করবে, সেজন্য আমি একটা জিন বিয়ে করতে আসছি, আপনি আমাকে কি দিবেন? সে তখন বলতে লাগলো, না না আমার কাছে কোনো জিন টিন নাই, এখান থেকে যাও।
তখন আমি বললাম, আপনার কাছে জিন আছে, আমি জেনেই আসছি। আমাকে একজন ইমাম সাহেব বলছেন, সে জানে, এর আগে আপনার কাছ থেকে সে একটা জিন নিয়ে গেছিল, মনে আছে অমুক ইমামের কথা? আমাকে সে এরকমভাবে শিখিয়ে দিতে লাগলো, বললো কি যেরকমভাবে বলবি তাহলে এরকমটা ওরা করবে, কারণ হচ্ছে অনেক ইমামের কাছে এরকমভাবে জিন বিক্রি করে। আমি তখন এরকম বলার সাথে সাথে সে বললো কি যে হ্যাঁ, কিন্তু আমি বললাম কোনো কিন্তু না, আমি আপনাকে অনেক স্বর্ণালঙ্কার দিব। তাই বলে পকেট থেকে একটা পোটলা বের করলাম। সেই পোটলার ভিতরে কিছু নকল স্বর্ণ গয়না ছিল। তার সামনে রাখতেই তার চোখগুলো যেন ছানাবড়া হয়ে যাচ্ছিল, আমি সেরকম অনুভব করলাম, কারণ সে সেগুলোকে দেখিয়ে বলছিল আরো কতগুলো আছে। আমি বললাম, আমার কাছে স্বর্ণ গয়না টাকা পয়সার কোনো অভাব নেই, আপনি যদি নিতে চান সব নিয়ে যান, কিন্তু সমস্যা নেই, আমাকে একটা ভালো এবং সুন্দরী দেখে একটা জিন মেয়ে দিবেন, যাকে আমি বিয়ে করব, ঠিক আছে? তখন সেই লোকটা বললেন কি যে হ্যাঁ, আমার কাছে একটা জিন আছে, সেই জিনটাকে তুমি নিতে পারো। আমি বললাম, তার নামটাম সুন্দর আছে নাকি? এরকম জিনেদের আজগুবি নাম হইলে কিন্তু আমি নিব না, ঠিক আছে? তখন সেই লোকটা বললেন কি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম ঠিক আছে, ওর নামটা যেন কি, ওর নামটা শোনার সাথে ভেতর থেকে। আমি তখন মনে হতে লাগলো যে ফুল নিশ্চয়ই ভেতরে আছে। তখন সেই লোকটা ভেতর থেকে এসে বলল কি যে ওর নাম ফুল। তখন আমি সাথে সাথেই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কারণ আমার ফুল এখানেই বন্দি আছে। আমি তখন বললাম, তাহলে আমি ওকে কখন পাচ্ছি বলেন? সে আমাকে বলল, এখন না, সপ্তাহখানিক সময় লাগবে। আমি বললাম, কেন সপ্তাহখানিক সময় লাগবে? বললো কি যে তুই বললি না যে তোকে বসে থাকতে হবে, তোর তো আমার কাছ থেকে বশীকরণ তোর কাছে নেওয়ার জন্য সপ্তাহখানিক সময় লাগবে, সেজন্য তুই সপ্তাহখানিক অপেক্ষা কর, ঠিক আছে? আমি তখন তাকে বললাম যে না 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 না, আমি সপ্তাহখানিক অপেক্ষা করতে পারবো না, আমার দিন ভালোভাবে কাটছে না, আমি কতদিন যে কোনো মেয়ের ছোঁয়া পাই না, আমার দ্রুত লাগবে, দ্রুত, ঠিক আছে? 2 দিনের মধ্যে দিবেন আপনি। তখন সেই লোক বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তারপর আমি এখান থেকে চলে আসলাম, কারণ আমার ভয়ে ছিল যে লোকটা আবার স্বর্ণ গয়না চেক করে ধরে ফেলে নাকি যে গয়নাগুলো নকল। তখন সে আমাকে বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন পরে তোমাকে দিয়ে যাবো, আর সমস্ত কিছু দিয়ে যাও আমাকে, ঠিক আছে? তারপর আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে ইমাম সাহেবকে সব কিছু বললাম। ইমাম সাহেব বললেন কি যে আমি তোমাকে বলেছিলাম না যে লোকটা ভীষণ পরিমাণ লোভী এবং খুবই বাজে ধরনের, দেখতে পেলে এবার? আমি বললাম, হ্যাঁ দেখতে পেয়েছি। এরপর ওই দিন রাতে আমার সেই জিন চাচা আসলেন। আমি জিন চাচাকে বললাম, চাচা এরকমভাবে তো ওই লোকটা এরকমভাবে বলেছে, এবং সে ওই স্বর্ণগয়নাগুলো চেক করে যদি খারাপ পায় তখন তো ফুলকে ছাড়বে না, বরঞ্চ উল্টে আমাকে এসে আবার মারধর করতে যাবে। তখন ও বলল কি যে না না, ও কখনোই টের পাবে না, কারণ ওর টের পাওয়ার মতো কোনো ম্যাটেরিয়াল ওর মধ্যে দেওয়া নেই, ও কখনোই এটা টের পাবে না। ওই জিনিসগুলোর মধ্যে আমি এমন কিছু মিশিয়ে দিয়েছি যে ওই জিনিসগুলো যখন ফুলকে ছেড়ে দেওয়া হবে তখন ওই জিনিসগুলো আস্তে আস্তেই ওইখান থেকে একটা লোহাতে পরিণত হয়ে যাবে। মানে ওই জিনিসগুলো দেখতে শোনা, এখন যদি উনি স্বর্ণের দোকানে গিয়ে ওইগুলোকে খাত করে বা ওইগুলোকে যদি ঘষা মাজা করে তাহলে মনে হবে যে অরিজিনাল সোনা, কিন্তু আসলে না। কারণ হচ্ছে ওইগুলোর মধ্যে আমি এক ধরনের পারদ মিশিয়ে দিয়েছি, আমাদের অঞ্চলে পাওয়া যায়। এগুলো দিয়ে আমরা অনেকেই ধোঁকা দিয়ে থাকি, তবে বুদ্ধিটা খুব ভালো দিয়েছিল তুমি আমাকে সেই দিন। আমি এই কথা তাকে বলার পরে চাচা আমাকে আরো বলল, এজন্যই বলে যে মানুষের বুদ্ধি আর জিনেদের শক্তি, তোমাদের আসলেই অনেক বেশি বুদ্ধি। আমি বললাম, চাচা আমাকে আর লজ্জা দিয়েন না, আগে ফুলকে উদ্ধার করতে হবে। 2 দিন পরে সমস্ত গয়না নিয়ে আমি এক বাক্স ভর্তি গয়না নিয়ে ফুলকে উদ্ধার করতে গেলাম। এরপরে ফুলকে যখন ভেতর থেকে বাইরে নিয়ে আসা হলো, সে আমাকে সাথে সাথে দেখে চিনে ফেললো, এবং আমি তাকে মূলত হচ্ছে ইশারা দিয়ে বলছিলাম, আমি তো তাকে দেখতে পাচ্ছিলাম না, আমি এরকম হাত নেড়ে নেড়ে বলছিলাম যে কিছু না বলো না, চুপ থাকো, চুপ চুপ, কিছু বলো না। কিন্তু ফুল বোকা, সেখানে কিছু বুঝতে পারলো না, এবং না বুঝেই আমাকে বলে ফেললো, ফয়সাল তুমি এখানে? এই কথা শোনার সাথে সাথেই সেই পীর সাহেব, মানে সেই কালো জাদুকারী, সেই শয়তানটা বুঝে ফেললো যে এই জিনের সাথে আগে থেকেই আমার পরিচয় আছে, এবং ওকে আমি উদ্ধার করতে এখানে চলে এসেছি। এই কথা শোনার পরেই সেই কালো জাদুকারী শয়তানটা বুঝে গেল, এবং ফুল তখন বাইরে বেরিয়ে গিয়েছে, এবং বাইরে এসে ফুল সেই লোকের ঘাটটা মোটকে ধরলো। আমি তখন সেই লোকটাকে জাপটে ধরলাম, জাপটে তাকে সমানে মারতে লাগলাম। তার চেলাপেলারা তখন আমাকে এসে ধরতে লাগলো। আমি তার চেলার মুখে জোরে একটা থাপ্পড় মেরে দিলাম এবং ঘুষি মারলাম। সে উল্টে গিয়ে ওইখানে পড়লো। আমি তাকে শক্ত করে ধরে রেখেছিলাম। তখন ফুল তাকে ধরে প্রচণ্ড পরিমাণ কষ্ট দিচ্ছিল এবং আঘাত করছিল। সে মুখ দিয়ে কোনো কিছু বলতে পারছিল না, এবং তার লাঠিটাও দূরে পড়ে গিয়েছিল, কারণ আমি তাকে শক্ত করে ধরে রেখেছিলাম। তখন আমার যে ইমাম সাহেব আছে, সেই ইমাম সাহেব সঙ্গে সঙ্গে সেখানে চলে আসলেন, এবং এসে সেই পীর সাহেবকে সজোরে বেঁধে ফেললেন। এবং ইমাম সাহেব একটা কাজ খুব ভালো করেছে, সেটা হচ্ছে সে সঙ্গে করে সেখানে
একটা পুলিশ অফিসার নিয়ে এসেছে এবং সে সমস্ত কিছু বলল যে এখানে এরকম চোরাচালান এবং কালো কালো জাদু করে এবং মানুষের ক্ষতি করে এবং তার ঘর সার্চ করে কিছু মাদক দ্রব্য পাওয়া যায় এবং সেখান থেকে সাথে সাথেই সেই লোকটাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং তখন আমাকে হুমকি দেয় যে তোর নাম ফয়সাল তাই না, তোর জীবন আমি শেষ করে দিব, আমি খালি জেল থেকে বের হয়ে আসি। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আমার তো চোখ ছিল না কিন্তু তাদেরকে মুখ দিয়ে বললাম যে তুই আমার বাল ছিড়িস, কারণ হচ্ছে তোর কাবিলায় এসে তোর এখান থেকে সমস্ত জিনদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি, তুই এটা মনে রাখিস। তখন সেই পুলিশ অফিসার বলল, জিন? কিসের জিন? তখন আমি বললাম কি যে না না স্যার কিছু না, ওর সাথে এমনিই মজা করছিলাম। তখন সেই লোকটাকে ও ধরে নিয়ে গেল এবং ওইখানে প্রায় আরও অসংখ্য জিন বন্দী ছিল। সমস্ত জিনদের আমি ছাড়িয়ে ফেললাম ফুল সহ। ফুল আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ল এবং আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, বলতে লাগলো, ফয়সাল তুমি না থাকলে হয়তো আমি মারা যেতাম, তুমি জানো যে আমি তোমাকে কি পরিমাণ অনুভব করছিলাম। ফয়সাল আমি তোমাকে ছাড়া এক বিন্দুও থাকতে পারি না, এতদিন যে কীভাবে ছিলাম, আমি খুব দ্রুতই সেখান থেকে চলে আসতে চাচ্ছিলাম, কিন্তু ওই দিন যে এমন একটা ঘটনা ঘটে যাবে, আমার এই কয়েকটা দিন নরকের মতো কেটেছে। এই শয়তান লোকটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম কি যে অনেক কষ্ট দিয়েছে না, আমি ওকে একদম মেরে ফেলবো, যে তোমাকে কষ্ট দিবে তাকে এই দুনিয়াতেই আমি রাখবো না, তাকে একদম শেষ করে ফেলবো। এরপর ফুল তার বাবার সঙ্গে দেখা করলো। তখন তার বাবা কান্না করতে করতে বলল, আমি অনেক সরি রে মা, আমি তোকে ফেলে রেখে সেদিনকে চলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিস। তখন ফুল আমাকে বলল, না না এতে তোমার কোনো দোষ নেই। তারপর আমি, ফুল এবং সেই আমার জিন চাচা তিনজনে মিলে সেখান থেকে জিনের কাবিলায় চলে গেলাম। আমাকে ওরা জিনের কাবিলায় নিয়ে গেল, কারণ হচ্ছে আমি অনেক জিনদেরকে বাঁচিয়েছিলাম। আমার সেই হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে আমি এখান থেকে চলে গেলাম। হুজুর আসার সময় বলল কি যে তুই এখানে আসিস, আমি তোকে নিজের ছেলের মতো দেখেছি, তোর জন্য এই কামরাটা সবসময় খালি থাকবে, তুই এবং ফুল অবশ্যই আমাদের বাড়িতে বেড়াতে আসবি, ঠিক আছে? আর ইমাম সাহেব যাওয়ার সময় একটা লজ্জাজনক কথা বললেন, সেটা ফুলও শুনে ফেলেছে। ইমাম সাহেব বললেন কি যে তোর আর ফুলের যখন বিয়ে হয়ে যাবে তখন তোরা বেড়াতে আসবে আমাদের কাছে, ঠিক আছে? এই কথা শুনে ফুলের মুখ নিশ্চয়ই লাল হয়েছে, কারণ ও তো নিশ্চয়ই শুনতে পেয়েছে আর আমি যে ফুলকে কতখানি ভালোবাসি সেটা ইমাম সাহেব বুঝতে পেরেছে। তারপর আমাকে সঙ্গে করে এবং সমস্ত জিনদেরকে সঙ্গে করে আমরা সেই জিনেদের কাবিলায় চলে গেলাম। আমাকে সর্বপ্রথম জিনেদের কাবিলার সর্দার যে ছিল সে দেখে খানিকটা রেগে গেলেন, কিন্তু সঙ্গে করে যখন কয়েক শত জিন তারা দেখতে পেলেন এবং দেখতে পেলেন যেটা তাদের কাবিলারই জিন, যাদেরকে কিনা আমি উদ্ধার করে নিয়ে এসেছি, তখন সে আমাকে বললেন কি যে খুব ভালো করেছিস। তারপর সে আমাকে সেখানে থাকতে দিলেন। আমি এবং ফুল বারান্দায় বসে আছি। আমি ফুলের হাত ধরে বললাম, আমি তোকে আর কখনোই হারাতে দিব না, আমি আমার সঙ্গেই তোকে সবসময় রাখবো, আমার কাছ থেকে আর হারিয়ে যাবি কখনো? তখন ফুল আমাকে বলল, ফয়সাল তুই কি আমাকে ভালোবাসিস? আমি বললাম কি যে হ্যাঁ। সেটা কি তুই এখন বুঝতে পারছিস? তোর জন্য কান্না করতে করতে আমার চোখের পানি ফুরিয়ে গিয়েছে, তোকে একদণ্ড না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। তখন আমাকে ফুল বলল কি যে তুই তো আমাকে এখন ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে সেদিন থেকেই ভালোবেসেছি যেদিন থেকে তুই আমাদের বাড়িতে এসেছিলি, আমার সেদিন থেকেই তোকে পছন্দ। আমি অপেক্ষা করছিলাম যে কবে তুই আমাকে বলবি যে তুই আমাকে ভালোবাসিস এবং আমাকে পছন্দ করিস, এত বছর লাগিয়ে দিলি। আমি বললাম, দেখ ফুল, তুই হচ্ছিস আমার প্রতিচ্ছবি, তোর চোখ দিয়ে আমি পৃথিবীকে দেখেছি, আমি বাঁচতে শিখেছি, তোকে ভালো না বেশি কি থাকা যায়? তোর মতো এত চমৎকার একজন মেয়েকে কেউ ভালো না বেশি থাকতে পারে? তখন ফুল আমাকে বলল, আমি যে একটা জিন সেটা জানার পরেও তোমাকে ভালোবাসবি? আমি বললাম, তুই জিন, মানুষ, প্রেতনি, ভূত, শাকচুন্নি যা কিছুই হোস, আমি তোকে ভালোবাসি এবং আমি সারা জীবন তোর সঙ্গেই থাকতে চাই, তোকে আমার খুব দেখার ইচ্ছে রে। আমি আমার মনের কল্পনায় যে ছবিটা তোর ছবি এঁকে রেখেছি, তুই কি তার মতোই দেখতে নাকি অন্যরকম? ফুল আমাকে জড়িয়ে ধরলো, আমার বুকের মধ্যে আসলো। ফুলকে এই প্রথমবারের মতো এত কাছাকাছি পেলাম, এর আগে কখনোই এত কাছাকাছি আমাদের আশা হয়নি, কারণ আমরা তো একে অন্যকে ভালোবাসলেও একে অন্যকে কখনো জানাতে পারিনি। ফুল আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরলো যেন আমার বুকের ভেতরে ঢুকে যাচ্ছিল, আমার বুকের ভেতরের হাড় ওর হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছিল। পৃথিবীতে যদি কোনো সুখ থেকে থাকে তাহলে হয়তো এটাই হয়তো সব থেকে সুন্দর অনুভূতি, তাই না আমার প্রিয় শ্রোতা? আপনাদের কাছে কেমনটা মনে হয়? আমার কাছে তো এই অনুভূতিটাই পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি মনে হয়েছে। তারপর ফুল আমাকে ছেড়ে দিল। এরপর আমি কিছু বুঝে ওঠার আগেই ফুলের ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করলো। এত সুন্দর অনুভূতি আমি আমার জীবনে কোনোদিন পাইনি, এত নরম ঠোঁট। কেউ অসম্ভব রকমের সুন্দরী না হলে
এত নরম শরীর, এত নরম ঠোঁট এবং এত চমৎকার একটা সুন্দর মন কারো হয়? অবশ্যই হয় না। ফুল যে আমাকে ছোটবেলা থেকে পছন্দ করে সেটা জানতাম না, তবে তার আচার আচরণে তো সেটাই ইঙ্গিত করে, তাই না? তারপর ওই দিন ফুল আমাকে বলল, শোনো, আমি তোমাকে চোখে দেখাবো এবং তুমি পৃথিবী দেখতে পাবে। এতদিন আমার চোখ দিয়ে দেখে এসেছো না, এখন তোমার চোখ দিয়েই তুমি আমাকে দেখবে। আমি বললাম, সেটা কিভাবে সম্ভব? তখন ফুল বলল, সেটা তোমার বিষয় না, তুমি শুধু চুপচাপ বসে থাকো আর দেখো, ঠিক আছে? আমি তখন ফুলকে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে এটা কখনো সম্ভব না। ছোটবেলায় আমার চোখ কিভাবে হারিয়ে গিয়েছিল সেটা তো আমি তোমাকে বলেইছি, তাই না? একটা রোগ হয়েছিল, সেই রোগের কারণে আমার চোখ আস্তে আস্তে ঝাপসা হতে থাকে এবং আমার দৃষ্টিশক্তি চলে যায়। এরপরে আমার সেই চাচাজি চলে আসে। চাচাজি আসার পরে আমি চাচাজিকে বলি, চাচাজি, আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। আমি সেখানে গিয়ে সেখানকার জিনেরা কিভাবে বশ করে সেই জিনিসটা আমি ওইখান থেকে পেয়েছি। আমি বললাম, আপনি হয়তো জেনে অবাক হবেন যে আপনাদের জিনেদের কাবিলারই কিছু জিন এই ষড়যন্ত্রগুলো করেছে আপনাদের সঙ্গে এবং আপনাদের কাবিলার জিনগুলোকে ও বন্দি করতে পারত। আমি তখন বললাম, চাচাজি, আপনি বিশ্বাস করবেন না, আপনাদের কাবিলার চুলগুলো নিয়ে, মানে জিনেদের চুলগুলো নিয়ে ওরা এই কালো জাদুগুলো করে এবং আটকে ফেলে। এরকম আপনাদের দুজনের চুলও ওইখানে জমা দিয়েছিল, যার কারণে ওরা আপনাকে ধরতে পেরেছে। এবার বুঝতে পেরেছেন? চাচাজি বলল কি যে, হ্যাঁ এবার বুঝতে পারছি, আমি এখনই গিয়ে সর্দারকে বলি। তখন ফুল তাকে ভেতর থেকে ডাকলেন এবং বললেন, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি সেটাকে কিভাবে নিবা আমি জানি না, তবে আমি সেটা করতে চাই। একটা না, দুইটা সিদ্ধান্ত, তুমি আমাকে সাহায্য করবে। তখন আমার সেই চাচাজি বললেন কি যে, কি সাহায্য? তুই বল আমাকে, আমি তোকে সমস্ত সাহায্য করব, আর তুই আমার মেয়ে না, আমি তোর জন্য জান দিয়ে দিব। তখন আমার ফুল বললেন কি যে, আমি ফয়সালকে ভালোবাসি এবং ফয়সালকে বিয়ে করতে চাই, এতে কি তোমার কোনো আপত্তি আছে? তখন সেই চাচাজি বললেন কি যে, আরে বোকা মেয়ে, কিসের আপত্তি? তুই কি জানিস আমি ফয়সালকে কি পরিমাণ পছন্দ করি? আর যেদিন থেকেই তোদেরকে একসঙ্গে থাকতে দেখেছি, এত মিলেমিশে, এত ভালোবাসা দেখেছি তোদের মধ্যে, তো সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফয়সাল আমার জামাই হবে এবং তোকে আমি তোর সঙ্গে বিয়ে দিব। তারপর ফুল তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, বললেন, বাবা, আমি তোমার থেকে এরকম কিছুই আশা করেছিলাম, তুমি আসলেই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ফয়সালের মতো মানুষ হয় না, ওর মতো এত সুন্দর মনের মানুষ আমি কখনোই দেখিনি। এরপর আমার চাচাজি বললেন কি যে, আরেকটা ইচ্ছা কি? এরপর ফুল বলল, তুমি সর্দারজির কাছে যাবে এবং গিয়ে রিকোয়েস্ট করবে যেন আমার ফয়সালের দৃষ্টিশক্তি সে ফিরিয়ে দেয়। আমাদের সর্দার আবার এগুলো পারে, তার কাছে কিছু শক্তি আছে, সে সেসব শক্তি এবং কিছু জড়িবুটি দিয়ে চোখ ঠিক করে দিতে পারবে। এই সর্দার যে এমনটা কিছু জানে সেটা তুমি আমাকে আগে জানাওনি কেন? তখন ফুলের বাবা বলল, এটা কিছুদিন আগেই আমি জানতে পেরেছি, উনি সবাইকে জানাতেন না, আর এই গোপন বিষয় তো সবাই জানে না, তাই না? উনিও কয়েকদিন আগেই কুকাবনগর থেকে শিখে এসেছে, সেইখান থেকেই উনি শিখে এসে কাউকে জানায়নি। আমি তো ওনার সঙ্গে যে কয়েকদিন ধরে আছি না, আমাদের ফয়সাল সমস্ত জিনেদের বাঁচানোর পর থেকেই তো আমি ওনাদের খুব কাছে চলে গিয়েছি, খুব খাস লোক হয়ে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গিয়ে বলবো যেন আমাদের ফয়সালের চোখ ফিরে আসে। আমার এই কথাটা তো একদম মাথায় ছিল না। তখন ফয়সালের কাছে ফুল গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো, বলল কি যে, ফয়সাল, তুমি দেখতে পাবা, তুমি আমাকে দেখতে পাবা, তুমি সমস্ত পৃথিবী দেখতে পাবা। ফয়সাল এবং ফুল দুজনকে জড়িয়ে ধরে হাসতে লাগলো, কারণ হচ্ছে এখন তাদের সুখের দিন, এতটা বছর তারা অপেক্ষা করেছে। তারপর ফয়সালের সেই চাচাজি সেই জিনের বাচ্চার কাছে গেলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন, এবং যে দুজন জিন আসলে বিশ্বাসঘাতকতা করেছিল সেই দুজন জিনকে আটক করা হলো এবং বলা হলো যেন এরকমটা আর কখনো কেউ করলে তাকে একদম হত্যা করা হবে। তারপর ফয়সাল সেই জিনের বাচ্চার একদম খাস লোক হয়ে উঠল। কয়েক মাসের চেষ্টায় ফয়সালের চোখের দৃষ্টি ফিরে আসলো। ফয়সালের যেদিন সর্বপ্রথম চোখের দৃষ্টি খুলল, সে সর্বপ্রথম ফুলকে দেখতে চাইল। সে বলল কি যে, আমি সর্বপ্রথম ফুলকে দেখব, কারণ হচ্ছে আমার ফুল আমার জীবনে ফুল হয়ে এসেছে, আমার ফুলকে আমি সবার প্রথমে দেখব। তারপর ফয়সাল যখন আস্তে আস্তে টিপটিপ করে চোখ খুলল, ফয়সাল সামনে যা দেখতে পেল সেটা দেখার জন্য ফয়সাল আসলে কোনোদিনই প্রস্তুত ছিল না, কারণ সে ভেবেছিল ফুল হয়তো সাধারণ বাকি 5-10টা মেয়ের মতোই হবে, কিন্তু আসলে তার কল্পনা ভাবনা এবং তার মনের মধ্যে যে ছবি এঁকে রেখেছিল তার থেকেও ভয়ঙ্কর রকমের সুন্দর হচ্ছে ফুল। ফুল একদম ফুলের মতোই দেখতে। তার বাবা মা তার নামটা ঠিকই রেখেছিল, কারণ সে ফুলের চেয়েও অনেক বেশি সুন্দর দেখতে। তার গোলাপি ঠোঁট, ডানা কাটার চেহারা, তারপরে ছোট ছোট খুব সুন্দর একদম
তারপর মাপ মতো চোখ, চোখের পাপড়ি, গোল চেহারা, সুন্দর থুতনি, সমস্ত কিছু, আর কোমর অবধি লম্বা চুল, যেন সৃষ্টিকর্তা তাকে নিজে হাতে ধরে বানিয়েছে। আমি প্রথম তাকে দেখে এত বেশি বিস্মিত হলাম যে আমার চোখের দৃষ্টি তখনই চলে যাবার জোগাড় হয়েছিল। আমি তখন বলছিলাম যে আমার চোখের দৃষ্টি এখনো গেল রে, পুড়ে গেল রে। তখন ফুল আমাকে বলল, কি হয়েছে তোমার কষ্ট হচ্ছে কোথাও? আমি বললাম, হ্যাঁ হচ্ছে তো, তোমাকে দেখে হচ্ছে, তুমি এত সুন্দর যে আমার চোখ ঝলসে যাচ্ছে, আমি তাকাতে পারছি না। ফুল সাথে সাথেই আমার কাঁধে একটা থাবা দিল, বলল, শয়তান ছেলে। আমার একদম প্রাণই বেরিয়ে যাচ্ছিল। তোমার একটু কষ্ট হলে যে আমার কতখানি খারাপ লাগে তুমি জানো? আমার খুব কষ্ট হয়। তখন ফুল আমাকে এসব বলতে লাগলো। আমি বললাম, আমার কষ্ট হয় না বুঝি? আমারও হয়। এই যে তোমাকে দেখতে পাচ্ছি, আমার চোখ জুড়িয়েছে, এত বছরের চোখ যাওয়ার সাধনা হয়তো এক নিমিষেই কেটে গেল শুধুমাত্র তোমাকে দেখে। ইচ্ছে হয় সারা বছর, সারা জীবন তোমার দিকে তাকিয়ে থাকি। তারপর আমাদের দিন এরকমভাবে কাটতে লাগলো। আমি এবং ফুল দুজনে বিয়ে করলাম। সমস্ত জিনেদের উপস্থিতিতে আমাদের সেখানে ধুমধাম করে বিয়ে হলো। আমি হলাম প্রথম মানুষ যারা কিনা এই কাবিলায় এদের সঙ্গে থাকছে। এর আগে কখনো এমন হয়নি। এবং ফুলের সঙ্গে আমার সেখানে সংসার খুব ভালোভাবে কাটতে লাগলো। ফুল আর আমি একে অন্যকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি। ফুলের যদি কখনো কিছু হয় অথবা আমার যদি কিছু হয়, তাহলে দুজনের একজনই হয়তো বেঁচে থাকতে পারবো না, কারণ আমি ফুলকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা অথবা ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।